আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। রসায়নের চতুর্থ অধ্যায়ের প্রথম যে আমাদের টপিকটা আছে সেটা হলো আমাদের পর্যায় সারণী। এই অধ্যায়টার নামই হলো পর্যায় সারণী। মানে প্রথমে আজকের ক্লাসে আমরা পর্যায় সারণীর পরিচিতি সম্পর্কে জানবো। মানে পর্যায় সারণীতে কি কি আছে, আসলে কি, এই আর কি বিষয়গুলো। তো প্রথম যে সংজ্ঞাটা, আমার যদি প্রথমে যদি সংজ্ঞায় আমি আসি, পর্যায় সারণী কাকে বলে। যেমন দেখেন, প্রথম সংজ্ঞায় যদি আসি, পর্যায় সারণী কি, পর্যায় সারণী কি বা পর্যায় সারণী কাকে বলে। এখানে আপনি বলবেন যে রসায়নের 118টি মৌলকে, রসায়নের 118টি মৌলকে আমি যদি লিখে দেই যে রসায়নের 118টি মৌলকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে একটি সারণীতে সাজানো হয়েছে, একটি সারণীতে সাজানো হয়েছে। এই সারণীটি হলো পর্যায় সারণী। এই সারণীটি হলো পর্যায় সারণী। পর্যায় সারণী স্যার, এই প্রশ্নটা আপনার সৃজনশীলের ক নাম্বারের অনেক প্রশ্নে এসে পড়ে। কথা কি বুঝাইতে পারছি? যে পর্যায় সারণী কি বা পর্যায় সারণী কাকে বলে, তখন আমরা বলবো রসায়নে 118টি মৌল আছে। এই পর্যায় সারণীর ভিতরে কতগুলো মৌল আছে স্যার? 118টি। এই 118টা মৌলকে তাদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম, তাদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে একটা সারণীতে সাজানো হয়েছে। যেই সারণীতে সাজানো হয়েছে সেই সারণীর নামই হলো পর্যায় সারণী। কথা কি বুঝতে পারছি? এখন আমি যদি পর্যায় সারণীর বৈশিষ্ট্য একটু তোমাদেরকে বলার চেষ্টা করি, স্যার পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কেমন। স্যার প্রথমে আপনাকে মনে রাখতে হবে, স্যার আমি একটু পর্যায় সারণীটা এঁকে রাখছি একটা কর্নারে। আপনারা যখন আমার এই ক্লাসটা করতে বসছেন, তখন আপনার সামনে একটা পর্যায় সারণী রেখে তারপরে ক্লাসটা করেন, আপনার অনেক উপকার হবে আমি মনে করতেছি। কথা কি বুঝছেন? পর্যায় সারণী যদি আপনার সামনে না থাকে, তাহলে আপনি ক্লাসটা বুঝতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন, একটা পর্যায় সারণী আমি আমার বোর্ডের এক কর্নারে একটু ডেমোটা আমি আইকে দিছি। স্যার দেখেন, পর্যায় সারণীর মধ্যে স্যার উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এরকম কিছু আছে। স্যার দেখেন, এই যে এরকম, আবার ধরেন এইভাবে ভাগ করছে। তার মানে স্যার এই যে এইগুলা যেগুলো আছে, যে একটা, দুইটা, তিনটা, 12, 13, 16, 17, 18, স্যার এইগুলো হলো আমার গ্রুপ। এগুলো আমার কি স্যার? গ্রুপ। তাহলে এইটা হলো আমার 1 নম্বর গ্রুপ, এটা হলো 2 নম্বর গ্রুপ, এটা হলো 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ, 5 নম্বর গ্রুপ, হইতে হইতে এটা হলো 18 নম্বর গ্রুপ। তার মানে পর্যায় সারণীতে গ্রুপ কয়টা আছে স্যার? 18টা। আমি যদি তোমাদের সহজের জন্য যদি লিখে দিই, এইগুলো হলো আমার গ্রুপ। কথা কি বুঝতে পারছেন? এবং কি আমি এইগুলা যে লিখলাম, এইগুলো হলো আমার পর্যায়। এগুলো আমার কি স্যার? পর্যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে পর্যায় সারণীতে গ্রুপ কয়টা আছে স্যার? 18টা গ্রুপ আছে। পর্যায় সারণীতে কতটি গ্রুপ আছে? 18টি গ্রুপ। এবং পর্যায় কয়টা আছে? যে এক, এটা হলো আমার প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, এবং পর্যায় আছে হলো 7টা। তার মানে আমি পর্যায় সারণী যদি বৈশিষ্ট্য লিখি স্যার, দেখেন আমি যদি পর্যায় সারণীর বৈশিষ্ট্য লিখতে চাই, আমার প্রথম বৈশিষ্ট্য কি আছে? এর গ্রুপ কয়টা স্যার? 18টা। পর্যায় সারণীতে গ্রুপ আছে 18টি। আর পর্যায় কয়টি আছে স্যার? পর্যায় আছে 7টি। কথা কি বুঝাইতে পারছি? দেখেন স্যার, এই জায়গায় যে বিষয়টা হইলো, স্যার পর্যায় সারণীতে গ্রুপ হলো 18টি, পর্যায় আছে কয়টি স্যার? 7টি। আপনারা এই বিষয়গুলো খুব ভালো করে বই থেকে দেখে নেবেন। আমি তো জাস্ট এখানে আপনার বৈশিষ্ট্যগুলা বা তার ধর্মগুলো একটু বলে দিতেছি। কথা কি বুঝতে পারছেন? তো প্রথম বৈশিষ্ট্য হলো পর্যায় সারণীতে গ্রুপ কয়টা আছে স্যার? 18টা গ্রুপ আছে। স্যার আমি যদি এর আগে একটা কথা বলি, পর্যায় সারণীতে মৌল কয়টা আছে স্যার? 118টা মৌল আছে। কয়টা মৌল আছে? 118টি। এই 118টা মৌলকে তাদের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মের ভিত্তিতে একটা সারণীতে টাই দেওয়া হয়েছে। ওই সারণীর নামই হলো আমার পর্যায় সারণী। কথা বুঝাইতে পারছি? এখন পর্যায় সারণী মধ্যে দেখা যায় স্যার গ্রুপ আছে। কয়টা গ্রুপ আছে? 18টা গ্রুপ আছে। কয়টা গ্রুপ? 18টা গ্রুপ। স্যার এগুলো হলো আমার পর্যায়। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। প্রথম পর্যায়ে স্যার দেখেন ওই পর্যায়ে আছে স্যার আমার 7টা। পর্যায় কয়টা আছে? 7টা। প্রত্যেকটা পর্যায়ে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত বিস্তৃত। প্রত্যেকটা পর্যায়ে আমাদের বাম দিক থেকে শুরু হয়ে ডান দিক পর্যন্ত গেছে। আপনারা যারা পর্যায় সারণীর সামনে নিয়ে বসছেন, তারা দেখেন প্রত্যেকটা পর্যায় বাম দিক থেকে, স্যার দেখেন এটা অবশ্যই বাম সাইড, বাম দিক থেকে ডান দিক পর্যন্ত বিস্তৃত। কথা বুঝাইতে পারছি?
এখন দেখেন স্যার পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌল আছে দুইটা, পর্যায় সারণীর প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে স্যার দুইটা। এই সবগুলো কিন্তু আপনার বইয়ে লেখা আছে, আপনার বই থেকে আপনি এগুলো দেখে নেবেন। কথা কি বুঝতে পারছেন? পর্যায় সারণীতে প্রথম পর্যায়ে স্যার এটা হলো আমার প্রথম পর্যায়ে, স্যার প্রথম পর্যায়ে মৌল কয়টা আছে স্যার দুইটা। কথা কি হইতো স্যার? একটু আমার নিচে হয়ে গেছে, এটা একটু এই জায়গাটার সাথে হবে। স্যার প্রথম পর্যায়ে মৌল কয়টা আছে স্যার দুইটা, প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে দুইটা, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টা করে। স্যার আমি যদি এগুলো একটু লিখে দিই স্যার, প্রথম পর্যায়ে মৌল আছে দুইটি। কথা কি বুঝছেন? দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টি করে। আপনারা যারা পর্যায় সারণী নিয়ে বসছেন তারা গণনা দেখেন, ঠিক 8টা মৌল। পর্যায় 2 ও মৌল 8টা। সাথে আপনি যে পর্যায় 2 বলতে এটাকে আমি বুঝাইছি, পর্যায় 2 ও মৌল 8টা, 3 ও মৌল আছে 8টা। কথা কি বুঝতে পারছেন? এখন আমি যদি আপনাকে বলি পর্যায় 4 ও পর্যায় 5, এখানে মৌল আছে আপনার 18টা করে। কথা কি বুঝছেন? পর্যায় 4 আর পর্যায় 5 কয়টা করে মৌল আছে স্যার? 18টা করে মৌল আছে। এখন পর্যায় 6 এবং পর্যায় 7, পর্যায় 6 ও 7, ষষ্ঠ পর্যায়ে এবং সপ্তম পর্যায়ে স্যার 32টা করে মৌল আছে। কয়টা করে মৌল আছে স্যার? 32টা করে। কথা কি বুঝতে পারছেন? এমনকি আপনারা এগুলো দেখার পরে পর্যায় সারণীর নিচে আরো দুটা সিরিজ পাবেন। এই সিরিজগুলোর নাম হলো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট। এগুলোর নাম কি স্যার? ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট। স্যার এইগুলোকে কেন দেওয়া হয়েছে জানেন? স্যার পর্যায় 6 যে আপনার মৌলগুলো আছে আপনি গুণে দেখবেন এখানে 32টা মৌল নাই। স্যার ঠিক মাঝে গিয়ে দেখবেন এক জায়গায় স্যার কিছু মৌল স্যার এই গঠনের মধ্যে তারা একটা ঘরের মধ্যে 17টা মৌল দিতে হয়। একটা ঘরে তো 17টা মৌল দেওয়া সম্ভব না, তাই এগুলোর জন্য নিচে আর একটা সিরিজ তৈরি করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এরা পরস্পর পর্যায়ে 6 এবং 7-এর অংশ বিশেষ। একটা হলো ল্যান্থানাইট এবং একটা অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট হলো 6-এর অংশ আর অ্যাক্টিনাইট হলো 7-এর অংশ। কথা কি বুঝতে পারছেন? আপনার ল্যান্থানাইটের মৌলগুলা এবং 6 পর্যায় 6-এর মৌলগুলা সবগুলাই হলো পর্যায় 6। কথা কি বুঝছেন? আর অ্যাক্টিনাইটের মৌলগুলো সবগুলো হলো পর্যায় 7। কথা কি বুঝাইতে পারছি? এইগুলো হলো পর্যায় সারণীর আপনার বৈশিষ্ট্য। কথা কি বুঝছেন? প্রথমে দিবেন পর্যায় সারণীতে কতগুলো মৌল আছে? 118টা মৌল আছে। এরপরে বললেন পর্যায় সারণীতে গ্রুপ আছে কয়টা স্যার? 18টা। তারপরে বললেন পর্যায় সারণীতে পর্যায় কয়টা আছে স্যার? 7টা। কথা কি বুঝতে পারছেন? এখন পর্যায় সারণীর প্রত্যেকটা পর্যায় বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত বিস্তৃত। কথা কি বুঝছেন? এরপরে আপনি দিবেন পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌল আছে দুইটা, এটা হলো প্রথম পর্যায়। পর্যায় সারণীর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টা করে। পর্যায় 2 ও মৌল 8টা, 3 ও মৌল 8টা। কথা কি বুঝছেন? পর্যায় সারণীর দ্বিতীয় এবং তৃতীয় মৌল কয়টা করে আছে স্যার? 8টা করে আছে। এবং পর্যায় সারণীর পর্যায় 4 এবং পর্যায় 5 মানে চতুর্থ পর্যায়ে এবং পঞ্চম পর্যায়ে মৌল আছে কয়টি করে স্যার? 18টা করে মৌল আছে। কয়টা করে মৌল আছে? 18টা করে। এবং পর্যায় সারণীর পর্যায় 6 এবং পর্যায় 7 মানে সপ্তম পর্যায়ে এবং ষষ্ঠ পর্যায়ে মৌল আছে 32টা করে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে আপনি আবার বলবেন পর্যায় সারণীর নিচে আরো দুটো সিরিজ আছে, এগুলোর নাম হলো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট। এরা পরস্পর পর্যায়ে 6 এবং 7-এর অংশ বিশেষ। স্যার এইগুলোই হলো আমার পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমার এই কথাগুলো আপনারা যারা খাতা নিয়ে বসছেন ভিডিওটা আসলে পাস করে করে বন্ধ করে 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 আর স্টেপগুলো লিখে নেন। কথা কি বুঝতে পারছেন? সবচেয়ে উপকার হবে। এবং আমার এই কথাগুলো আপনার বইয়ের মধ্যে হুবহু বলা আছে। ওকে স্যার, এখন দেখেন স্যার আমি শুরুতে আপনাকে পর্যায় সারণী সম্পর্কে কথা বললাম এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম। স্যার এখন আমি আপনাকে যদি আরেকটু কথা বলে দেই, স্যার পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এগুলো আসলে কি, এগুলো যে হবে কি, এগুলো যে কি হয়, আমি আপনাকে ক্লিয়ার একটা কথা বলে রাখি। আপনি এই পৃথিবীতে দুই চোখে যাই দেখেন না কেন, আপনি যখন টেবিলে বসে পড়াশোনা করতেছেন আপনার হাতে যে কলমটা আছে এই কলমটা তৈরি করার জন্য এই পর্যায় সারণীর 118টা থেকে যে কোনো একটা বা দুইটা বা 4টা মৌলকে একসাথে মিক্স করে এই কলমটা তৈরি করা হয়েছে। মানে পৃথিবীতে আপনি যা কিছুই খালি চোখে দেখেন না কেন সবকিছুই এই 118টা মৌলের মধ্যে যে কোনো একটা বা দুইটা বা 4টা পদার্থ দিয়ে তৈরি হয়। কথা কি বুঝাইতে পারছি? তার মানে পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি 118টা পদার্থের ভিতরে। কথা কি বুঝাইতে পারছি স্যার? ওকে, এখন ডাস্টার কোথায়? ওকে সরি স্যার, ডাস্টারটা এখানে ছিল না। স্যার এখন যদি আমি এইটা একটু মুছে দিলাম, এখন আপনারা ক্লাস 9-10 স্ট্যান্ডার্ড, আমি আবারও বলতেছি আমার এই ক্লাসটা হলো নবম দশম শ্রেণীতে কেন্দ্র করি। স্যার এখন যারা হায়ার শ্রেণীতে আছো, ইন্টারমিডিয়েটে আছো, তারা যদি আমার ক্লাসটা দেখো তারা মনে হবে যেন এগুলো কি পড়াচ্ছে, খুবই বেসিক। আমার ক্লাসটা শুধুই 9-এ যারা শুরুতে উঠছো তাদের জন্য, আমি একদম বেসিক থেকে কথা বলতেছি। নবম শ্রেণীতে যারা আছো, দশমে যারা আছো বেসিকটা ক্লিয়ার হয় নাই তারাও দেখতে পারো। আমার ক্লাসটা অনলি কিন্তু এসএসসির জন্য, এসএসসি। ওকে স্যার দেখেন এখন
এসএসসি লেভেলে যদি আপনি পর্যায় সারণী পড়তে চান, সবচাইতে ভালো করে আপনাকে যে দুটো বিষয় ভালো করে জানতে হবে সেটা হলো আপনার ধাতু এবং অধাতু। কি জানতে হবে? ধাতু এবং অধাতু। আমি প্রথমেই যদি আপনাকে যদি ধাতুর সংজ্ঞা বলি, স্যার ধাতু কাকে বলে? স্যার স্যার আপনি বলবেন যেগুলোকে আঘাত করলে টং টং সাউন্ড করে, যেগুলো বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে, ওইগুলোকে ধাতু বলে। হ্যাঁ ঠিক আছে, আপনার সংজ্ঞা ঠিক আছে। এইগুলো আমরা যখন ক্লাস 6, 7, 8-এ পড়ছিলাম, 8 পর্যন্ত এই সংজ্ঞা ঠিক ছিল, কিন্তু 9-10 এসে ধাতুর এই সংজ্ঞা দিয়ে হবে না। এইখানে এসে আপনাকে পর্যায় সারণীকে কেন্দ্র করে এবং আরেকটু ডিপ্লোমেটিক একটা সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞাটা লিখে নেন সবাই। বলবেন যেসব রাসায়নিক মৌল, যেসব রাসায়নিক মৌল ইলেকট্রন, যেসব রাসায়নিক মৌল ইলেকট্রন ত্যাগ করে, যেসব রাসায়নিক মৌল ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক আয়নে বা ক্যাটায়নে পরিণত হয়, তাকে ধাতু বলে। স্যার দেখেন, একটা খুব ভালো করে বুঝবেন, খুবই ইম্পর্টেন্ট টপিক। আপনি যদি 9-10 কেমিস্ট্রি পড়তে চান, তাহলে আমার এই যে টপিক ধাতু এবং অধাতু, এই দুই টপিক আজীবন আপনার লাগবে। আপনি পর্যায় সারণী ছাড়া এবং খুব ভালো করে এগুলো পারবেন না। পর্যায় সারণীতে কোনগুলো ধাতু কোনগুলো অধাতু এটা আপনার খুব ভালো করে চেনা উচিত সর্বপ্রথমে। কথা কি বুঝছেন? ওকে স্যার। এখন দেখেন স্যার, আমি আপনাকে বলতেছি ধাতু কাকে বলে? যেসব রাসায়নিক মৌল ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। মানে ধাতু তারাই যারা ইলেকট্রন ত্যাগ করবে এবং ধনাত্মক আয়নে পরিণত হবে। খুব ভালো করে বুঝেন, ধাতু হলো তারা যারা ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হবে। কথা বুঝতে পারছি? ধাতুর বৈশিষ্ট্য হলো ইলেকট্রন ত্যাগ করবে এবং ধনাত্মক আয়নে পরিণত হবে, তাদেরকে কি বলবো আমরা? ধাতু বলবো। কথা কি বুঝছেন? যারা ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। স্যার ধাতু সহজে চিনার উপায় হলো ধাতুগুলো শেষে আম যুক্ত থাকে। ধাতুগুলো শেষে কি যুক্ত থাকে স্যার? আম যুক্ত থাকে। ধাতুগুলোর শেষে আম যুক্ত থাকে। ধাতুগুলোর শেষে কি যুক্ত থাকে স্যার? আম যুক্ত থাকে। ধাতুগুলো চেনার সহজ উপায় আমি আপনাকে যদি আরো স্ট্রেট ফরওয়ার্ড ভাবে খুব ভালোভাবে বলে দিই, 9-10-এ এই দুইটাই খুব ভালো করে লাগে। এই পদের সারণীতে সাধারণত সাধারণত গ্রুপ 1 আর 2 এই দুইটা হলো ধাতু। গ্রুপ 1 আর 2 হলো ধাতু। সাধারণত গ্রুপ 1 আর 2 হলো আমার ধাতু। কথা কি বুঝতে পারছেন? এই পদের সারণীর মধ্যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুইটা হলো ধাতু, আপনি খুব ভালো করে জেনে যান। পর্যায় সারণীতে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুইটা হলো আমার ধাতু। কথা কি বুঝছেন? পর্যায় সারণীতে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুইটা কি স্যার? ধাতু। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন তার আগে আমি আপনাকে এই ধাতুটা বোঝানোর আগে আমি আপনাকে আরেকটা জিনিস একটু বুঝাই নিই, ওই জিনিসটা একটু ভালো করে বুঝে নেন। নিষ্ক্রিয় গ্যাস, এটা একটু আপনি ভালো করে বুঝে নেন আগে একটু। নিষ্ক্রিয় মৌল বা গ্যাস, স্যার আমাদের পর্যায় সারণীতে এমন কিছু মৌল আছে স্যার, ধাতুগুলো বুঝে ধাতু অধাতু বুঝার আগে আমাকে নিষ্ক্রিয় গ্যাসটা একটু বুঝে নিতে হইব। আমি নিষ্ক্রিয় গ্যাসটা একটু আপনাকে বুঝে এই টপিকটা আপনার জন্য বোঝাটা সহজ হবে। স্যার একটু দেখেন, স্যার পর্যায় সারণীতে এমন একটা গ্রুপ আছে, যে গ্রুপটা হলো নিষ্ক্রিয় মৌলের গ্রুপ, সেই গ্রুপটা হলো গ্রুপ 18। সেই গ্রুপটা কত স্যার? গ্রুপ 18। স্যার পর্যায় সারণীর মধ্যে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কথা কি বুঝতে পারছেন? 18 নম্বর গ্রুপের মৌলগুলো আপনাকে টাড়ায় মুখস্থ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? 18 নম্বর গ্রুপের মৌলগুলো আপনাকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। 18 নম্বর গ্রুপকে কেন্দ্র করে আমরা ধাতু গ্রুপ এবং অধাতু গ্রুপ এই দুইটা গ্রুপে আমরা মুখস্থ করবো। কথা কি বুঝছেন? এখন আমি বলতেছি গ্রুপ 18 মৌলগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। তারা কেন নিষ্ক্রিয় কথাগুলো বুঝেন, এমনকি খাতায় ভালো করে লিখে নেন, আমি বলে দিতেছি। আপনি বলবেন স্যার গ্রুপ 18 মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়তিও নাই ঘাটতিও নাই, তাই তারা ইলেকট্রন ত্যাগও করে না গ্রহণও করে না। কথা কি বুঝতে পারছেন? গ্রুপ 18 মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের বাড়তিও নেই ঘাটতিও নেই, এজন্য তারা ইলেকট্রন ত্যাগও করে না গ্রহণও করে না। কথা কি বুঝতে পারছেন? তাই এদের যোজনীয় শূন্য জারণমান শূন্য। কথা কি বুঝতে পারছেন? এরা কোনো যৌগ গঠন করে না, এরা কোনো বন্ধনে অংশগ্রহণ করে না, এমনকি রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। কথা কি বুঝতে পারছেন? তাই এরা অধিক থেকে অধিক স্থিতিশীল। কথা কি বুঝাতে পারছি? এই গ্রুপ 18 মৌলগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস, ওরাই হলো সবচেয়ে বেশি স্থিতিশীল। এরা কেউ ইলেকট্রন গ্রহণও করে না ত্যাগও করে না। কথা কি বুঝতে পারছেন? আমার এই কথাগুলো সবাই খুব ভালো করে লিখে নেন।
স্যার গ্রুপ 18 মৌল কয়টা আছে স্যার? গ্রুপ 18 তে মৌল আছে হলো আমার 7টা। স্যার 7টা মৌল একটু দেখে নিই আমি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসিয়াম। কথা কি বুঝতে পারছেন? এই 7টা, 1 2 3 4 5 6 7, এই 7টা হলো আমার নিষ্ক্রিয় গ্যাস। পর্যায় সারণীতে গ্রুপ 18 হলো নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি স্যার? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসিয়াম। স্যার এইগুলোর পারমাণবিক সংখ্যাটা সহ মনে রাখবেন। স্যার দেখেন, হিলিয়াম ওর পারমাণবিক সংখ্যা হলো আমার 2, এরপরে নিয়ন এটা হলো আমার 10, আর্গন 18, এটা হলো 36, এটা হলো আপনার 54, এটা হলো আপনার 86, এটা হলো আপনার 118। কথা কি বুঝাইতে পারছি স্যার? স্যার এই গ্রুপটা সম্পর্কে আগে একটু আমি ভালো করে জেনে নিই। স্যার এই গ্রুপটা সম্পর্কে আমি কি বললাম? পর্যায় সারণীতে এমন একটা গ্রুপ আছে যে গ্রুপটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্রুপ। সেই গ্রুপটার নাম কি স্যার? গ্রুপ 18। সেই গ্রুপটার নাম কি? গ্রুপ 18। ওরা কেন নিষ্ক্রিয়? ওরা ইলেকট্রন গ্রহণও করে না, ত্যাগও করে না। এদের ইলেকট্রন ঘাটতিও নাই, বাড়তিও নাই। এদের যুজনীয় শূন্য, জারণমান শূন্য। এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কোনো বন্ধনে অংশগ্রহণ করে না, এরা কোনো যৌগ গঠন করে না। এজন্যই এরা হলো স্থিতিশীল। এজন্যই ওরা কি? স্থিতিশীল। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন গ্রুপ 18 মৌল কয়টা আছে আমার স্যার? 7টা মৌল আছে। পদের সামনে কয়টা মৌল আছে? 7টা। গ্রুপ 18তে। এখন এই মৌলগুলোর নাম কি কি স্যার? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। কথা কি বুঝতে পারছেন? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। কথা কি বুঝাইতে পারছি? এখন এই 7টা মৌলের পারমাণবিক সংখ্যাগুলো সহ আপনি মনে রাখেন। এরপরে আপনার যতগুলো ধাতু লাগবে পর্যায় সারণী পড়ার জন্য 9 10 স্ট্যান্ডার্ড যতগুলো ধাতু লাগবে সবগুলোর পারমাণবিক সংখ্যা আমি আপনাকে মনে রাখাই দিব। এবং যতগুলো অধাতু লাগবে 9 10 স্ট্যান্ডার্ড সবগুলো আমি আপনাকে মনে রাখার টেকনিক দিতেছি। আপনি শুধু এই 7টার মনে রাখেন। আমি কি বললাম? 7টা: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তার প্রথম যেটা হিলিয়াম, এটা হলো 2। হিলিয়ামের কত স্যার? 2। তারপরে হিলিয়াম, নিয়ন, নিয়ন কত স্যার? নিয়ন হলো 10। নিয়ন কত স্যার? 10। হিলিয়াম, নিয়ন, আর্গন, আর্গন কত স্যার? 18। তো প্রথমটা ছিল 2, পরেরটা 10, পরেরটা 18, তারপরেরটা কত স্যার? পরেরটা বললেন 36, মানে 18 ডাবল 36। এই পর্যন্ত আপনি মনে রাখবেন। প্রথমটা ছিল 2, পরেরটা ছিল 8, পরেরটা ছিল 18, সরি প্রথমটা 2, পরেরটা 10, পরেরটা 18, তারপরেরটা 32। কথা কি বুঝছেন? তারপরেরটা 54, তারপরেরটা কত? 54, তারপরেরটা 86, তারপরেরটা কত স্যার? 86, তারপরেরটা 118। আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার মাথার ভিতরে সেট হয়ে গেছে। কথা কি বুঝছেন? এবং এইগুলো শুধু গেলে আপনি মনে রাখেন। আপনি শুধু এই 7টা মনে রাখেন। আর পর্যায় সারণীতে যতগুলো ধাতু এবং অধাতু 9 10 স্ট্যান্ডার্ড আপনার লাগবে সবগুলো আমি আপনাকে মনে রাখাই দেবো ইনশাল্লাহ, আমার টেকনিক দিয়ে। ওকে স্যার। তো নিষ্ক্রিয় মৌল সম্পর্কে আমি জানলাম। আর পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে এটা আপনি ভালো করে মনে রাখেন। পর্যায় সারণীতে গ্রুপ 18 ছাড়া যতগুলো মৌল আছে, মানে 18-র 7টা মৌল ছাড়া বাকি যতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলই এদের মতো হতে চায়। যেমন প্রত্যেকটা এলাকায় কিছু ভালো পোলাপান থাকে না, পরে বাবারা বা মারা যে বলে তুই ওর মতো হতে পারিস না, মানে ওরা হলো আইডল। কথা কি বুঝছেন? ওরা ভালো, এলাকার সবচেয়ে ভালো হলো ওরা। কথা কি বুঝাইতে পারছি? সবাই কি ওদের মতো হতে চায়। গ্রুপ 18 মৌলগুলোর মতো পর্যায় সারণীর বাকি সবগুলো মৌলই হতে চায়। কথা কি বুঝাইতে পারছি? এদের মতো হওয়ার জন্য হয় ইলেকট্রন ত্যাগ করে নয় গ্রহণ করে। মানে গ্রুপ 18 মৌলের মতো হওয়ার জন্য বাকি মৌলগুলা হয় ইলেকট্রন ত্যাগ করে নয়তো ইলেকট্রন গ্রহণ করে। যারা ত্যাগ করবো তারা ধাতু, যারা গ্রহণ করবো তারা অধাতু। মানে একদম ক্লিয়ার, এই কথাগুলো একদম সোজা। খুব ভালো করে আপনি একটু বুঝেন এই জায়গাটা, আপনার কোনো জায়গায় প্রবলেম হবে না। আর আমাদের সাথে যারা আছো, আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছো তোমরা, আমাদের কি হয় না হয় আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো বা কে কোন ক্লাসে পড়ো তারা একটু আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে কে কোন ক্লাসে পড়ো। বা অভিভাবকরাও যদি আমার ভিডিওটা দেখেন আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেন। বা কোনো শিক্ষকরাও যদি আমার ভিডিওটা দেখে থাকেন এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আপনারা আমাকে জানিয়ে দেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে স্যার, তাহলে নিষ্ক্রিয় মৌল সম্পর্কে ভালো করে জানতে পারছি আমরা। পারছি। এখন আমরা যাব হলো আপনার ধাতুতে। স্যার ধাতু আমি কি বলছিলাম? যারা ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় ধাতু। ধাতুগুলো চিনবো কেমন স্যার? ধাতুগুলোর শেষে সাধারণত আম যুক্ত থাকে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সবগুলো শেষে আম যুক্ত আছে। যতগুলো শেষে আম যুক্ত আছে সাধারণত সবগুলোই ধাতু। কথা কি বুঝছেন? এখন সাধারণত আমি ধাতু কাদেরকে বলতেছি? গ্রুপ 1 এবং 2। পর্যায় সারণীর গ্রুপ 1 আর গ্রুপ 2 এই দুইটা গ্রুপ হলো আমার ধাতু। এই যে এই দুইটা গ্রুপ হলো ধাতু। পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যত মৌল আছে সবাই ধাতু। স্যার দেখেন, এখন আপনাদেরকে আমি যেটা শিখাবো স্যার, গ্রুপ 1 এর মৌলগুলো সম্পর্কে জানেন। প্রথমেই
গ্রুপ এক সম্পর্কে আপনাকে জানতে হবে। গ্রুপ একের সবগুলো মৌল আপনাকে মুখস্থ করতে হবে। গ্রুপ একের সবগুলো মৌল মুখস্থ করার জন্য আমি আপনাকে একটা ছন্দ দিয়ে দিচ্ছি, দেখেন ছন্দটা হলো হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে। হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে। স্যার হাই মানে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে কে পটাশিয়াম, আরবি মানে রুবিডিয়াম, সাজাবে মানে সিজিয়াম, ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম। কথা কি বুঝছেন? খুব ভালো করে বুঝেন। গ্রুপ এক, গ্রুপ একের মৌলগুলোর নামগুলো শেখার জন্য আমি একটা ছন্দ দিছি আপনাকে। হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে দিয়ে। হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে দিয়ে। হাই মানে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে কে পটাশিয়াম, রুবি মানে রুবিডিয়াম, সাজাবে মানে সিজিয়াম, ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম। কথা কি বুঝতে পারছেন? এইগুলো হলো গ্রুপ একের মৌল। এখন গ্রুপ একের মৌলগুলোর বৈশিষ্ট্য কি? এদের প্রত্যেকটার সর্বশেষ শক্তি স্তরে তাদের নিকটতম নিষ্ক্রিয়র তুলনায় একটা ইলেকট্রন বেশি থাকে। প্রত্যেকটারই তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় একটা ইলেকট্রন কি থাকে স্যার? বেশি থাকে। কথা কি বুঝছেন? খুব ভালো করে বোঝেন আমি কথাটা কি বলছি। গ্রুপ একের যতগুলো মৌল আছে প্রত্যেকটারই তার নিকটতম নিষ্ক্রিয়র তুলনায় একটা বেশি থাকে। স্যার নিষ্ক্রিয় কারা স্যার? এই যে 18 নম্বর গ্রুপের মৌলগুলো হলো নিষ্ক্রিয়। এদের প্রত্যেকটারই তাদের নিকটতম নিষ্ক্রিয়র তুলনায় একটা ইলেকট্রন বেশি থাকে। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন এগুলোর পারমাণবিক সংখ্যা যদি আপনি চিন্তা করেন, হিলিয়ামের কত স্যার? 2, তাহলে লিথিয়ামের হলো আপনার 3। এরপরে স্যার আর্গনের কত স্যার? আর্গনের হলো সরি নিয়নের কত স্যার? 10। তাহলে এর যদি একটা বেশি থাকে তাহলে একটা কত হইব স্যার? 11। এটা কত স্যার? 18। তাহলে এর পরমাণুর সংখ্যা কত স্যার? 19। এটা কত? 36। তাহলে এর পরমাণুর সংখ্যা কত স্যার? 37। এখন একটা কত স্যার? 54। তাহলে একটা হবে অবশ্যই 55। এবং ওটা কত স্যার? 86। তাহলে একটা হবে 87। কথা কি বুঝছেন? এই দেখেন আমি আপনাকে বলছিলাম আপনি শুধু একটা গ্রুপ মনে রাখবেন, বাকি সবগুলো গ্রুপ আমি আপনাকে দিয়ে মনে রাখাই দিব। গ্রুপ প্রথমে আপনি মনে রাখবেন গ্রুপ একের যত মৌল আছে প্রত্যেকটারই তার নিকটতম নিষ্ক্রিয়র তুলনায় একটা বেশি থাকে। কথা কি বুঝতে পারছেন? যে একটা ইলেকট্রন বেশি থাকে ওরা এই একটা ইলেকট্রন ত্যাগ করে। কথা কি বুঝছেন? এদের একটা স্যার এরা কিন্তু গ্রুপ একের সবাই কার মতো হতে চায় স্যার? 18-র মতো হতে চায়। এখন 18-র মতো হওয়ার জন্য ওর কি আছে স্যার? একটা বেশি আছে। সে যদি তার মতো হতে চায় তার একটা সে ত্যাগ করে দিবে না? গ্রুপ 18 থেকে গ্রুপ একের একটা বেশি থাকে। কারণ গ্রুপ এক 18-র মতো হতে চায়, 18-র মতো হওয়ার জন্য তাকে করতে হবে কি? তার একটা যেহেতু বেশি থাকে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে না? আপনি এটা মুখস্থর মতো মনে রাখেন। গ্রুপ একের যত মৌল আছে প্রত্যেকটারই তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় একটা ইলেকট্রন বেশি থাকে। তারা এই একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। স্যার তাহলে এদের যদি আমি ঘটনাটা যদি এখানে লিখি স্যার, একটু থাকায় দেখেন স্যার আমি কি বলছি স্যার। স্যার গ্রুপ একের এখানে সবাই ধাতু, শুধু খালি হাইড্রোজেন হলো ব্যতিক্রম, হাইড্রোজেন ধাতু নয়, সে হলো ব্যতিক্রম। গ্রুপ একের সবাই ধাতু, হাইড্রোজেন ব্যতীত। কথা কি বুঝছেন? আমি কি বলছি এদের প্রত্যেকেরই শেষ শক্তি স্তরে একটা বেশি আছে। তাইলে লিথিয়াম করবে কি? একটা ত্যাগ করে দিবে। যে লিথিয়াম আছে স্যার ত্যাগ করা মানে কি? প্লাস করা না মাইনাস করা? বলেন মাইনাস করা। লিথিয়ামের যা ছিল তার থেকে সে মাইনাস করবে। যে মাইনাস করছে কি? মাইনাস করবে একটা ইলেকট্রন। ইলেকট্রনের সঙ্গে দিল ই মাইনাস, এই যে মাইনাস করে দিল। কথা কি বুঝতে পারছেন? মানে আমার কথাই ছিল এটা, যারা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করবে মানে মাইনাস করবে। তো লিথিয়ামের বেশি ছিল, কয়টা বেশি? একটা বেশি। কার থেকে? নিষ্ক্রিয় মূল্য থেকে বেশি ছিল। তার একটা বেশি ছিল, যার যে কটা বেশি ছিল সে ঠিক সেই কটা মাইনাস করবে। লিথিয়ামের একটা বেশি ছিল তাই সে একটা মাইনাস করছে। কথা কি বুঝছেন? এখন ইলেকট্রনের সংকেত হলো ই মাইনাস। কথা কি বুঝছেন? আর এই মাইনাস দিয়ে বোধহয় সেই ইলেকট্রন মাইনাস করছে, মাইনাস করলো। স্যার এখানে ধর্মই হলো যে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ মানে মাইনাস করা, মানে যে ইলেকট্রন ত্যাগ করবে সে উপরে ধনাত্মক আয়নে পরিণত হবে। ফিক্সড। আপনি এই কথা মনে রাখবেন, যারা ত্যাগ করবে তারা আয়ন হবে ধনাত্মক, যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদের আয়ন হবে ঋণাত্মক। কথা কি বুঝছেন? যারা একটা ত্যাগ করে তাদের ইলেকট্রন তাদের আয়ন হবে একটা প্লাস আয়ন, যারা দুইটা ত্যাগ করবে দুইটা প্লাস আয়ন, যারা তিনটা ত্যাগ করবে তিনটা প্লাস আয়ন। কথা কি বুঝতে পারছি? তাহলে এদের সবার বিক্রিয়াগুলো কেমন হবে? তো সোডিয়ামও করবে কি স্যার? যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। পরে আপনার পটাশিয়ামের ক্ষেত্রে করবে কি স্যার? পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এভাবে সবগুলাই হবে। কথা কি বুঝাইতে পারছি? দেখেন তাহলে আপনি এই জায়গায় মনে রাখবেন গ্রুপ একের যতগুলো মৌল আছে সবার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন বেশি থাকে। তারা এই একটা ইলেকট্রন ত্যাগ করে এবং প্লাস আয়নে পরিণত হয়। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন গ্রুপ দুইটা দেখেন স্যার। এখন যদি গ্রুপ 2 নিয়ে আমি কথা বলি, দেখেন গ্রুপ 2 এর মৌলগুলো সবগুলো আমরা একটা ছন্দ দিয়া লিখতে পারি। লিখেন
এই যে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। তা দেখেন এখানে থাকে বিধবা মায়ের ক্যাডার সন্তান। আচ্ছা, এখন এটার যদি আমি মৌলগুলোর নামগুলো লিখি, বিধবা মানে হলো বেরিলিয়াম, মায়ের মানে হলো Mg ম্যাগনেসিয়াম, ক্যাডার মানে হলো Ca ক্যালসিয়াম, সন্তান মানে হলো Sr স্ট্রনচিয়াম, বাদশা মানে হলো Ba বেরিয়াম, রহিম মানে হলো Ra রেডিয়াম। স্যার দেখেন আমরা কিন্তু পড়ে আসছিলাম গ্রুপ 1 এর যতগুলো মৌল ছিল সবগুলোর নাম কিন্তু আমি আপনাকে দিয়ে মুখস্থ করাইছিলাম। কথা কি বুঝছেন? এখন গ্রুপ 2 এর মৌলগুলোর আমরা এই চন্দ্রটা দিয়ে আমরা মনে রাখবো, বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। এখানে আপনি একটা কথা মনে রাখবেন, গ্রুপ 2 এর যতগুলো মৌল আছে সবারই তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় 2টা ইলেকট্রন বেশি থাকে। কয়টা বেশি থাকে? 2টা। গ্রুপ 1 এর একটা বেশি থাকতো, গ্রুপ 2 এর তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় 2টা ইলেকট্রন বেশি থাকে। এরা এই 2টা ইলেকট্রন ত্যাগ করে এবং 2+ আয়নে পরিণত হয়। কথা কি বুঝছেন? গ্রুপ ভেদে এই বৈশিষ্ট্যগুলো আপনাদের একদম খুব ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা দেখি স্যার, আমি গ্রুপ 2 এর মৌলগুলোর নামগুলো লিখলাম, এদের প্রত্যেকটারই তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় 2টা ইলেকট্রন বেশি থাকে, তাই তারা 2টা ত্যাগ করে। স্যার দেখেন এখানে স্যার, আচ্ছা বেরিলিয়ামের পরে স্যার করবে কি স্যার, বেরিলিয়াম ত্যাগ করবে মানে মাইনাস করবে, যে মাইনাস করলাম কয়টা ইলেকট্রন? 2টা ত্যাগ করার কারণে বেরিলিয়াম 2+ পরিণত হবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও একই অবস্থা, ম্যাগনেসিয়ামও ত্যাগ করবে, এই যে ত্যাগ করবো মানে মাইনাস করবো, কয়টা ত্যাগ করবো স্যার? এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করবো, ত্যাগ করে স্যার Mg 2+ পরিণত হবো। স্যার ক্যালসিয়ামের ক্ষেত্রেও একই অবস্থা, দেখেন Ca ক্যালসিয়ামও স্যার 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে Ca2+ পরিণত হবে। কথা কি বুঝছেন? এখানে আমি আপনাকে যে কথাটা বলছি কথাটা আপনি খুব ভালো করে মনে রাখেন, গ্রুপ 2 এর যতগুলা মৌল আছে স্যার, গ্রুপ 2 এর এই যে 2টা 4টা 6টা এই 6টা মৌল আছে, এই 6টা মৌলের প্রত্যেকেরই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বেশি আছে স্যার? 2টা বেশি আছে। তাই সারা এই 2টা ইলেকট্রন ত্যাগ করবে এবং 2+ আয়নে পরিণত হবে। যাদের একটা বেশি থাকে তারা একটা ত্যাগ করবে, যাদের 2টা বেশি থাকে তাদের 2টা ত্যাগ করবে, যাদের 3টা বেশি থাকে তারা 3টা ত্যাগ করবে। আচ্ছা এখন দেখেন স্যার, আমি যদি এগুলোর পারমাণবিক সংখ্যাগুলো আপনাদেরকে আমি শিখাইতে চাই, স্যার কি বলছি এটার মধ্যে, গ্রুপ 2 এর যতগুলো মৌল আছে সবার 2টা ইলেকট্রন বেশি থাকে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায়। এইগুলো ছিল তার নিষ্ক্রিয় মৌল। তাহলে বেরিলিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল ছিল স্যার হিলিয়ামের ছিল 2, তাহলে তার 2টা বেশি, তাহলে তার হলো 4, তাহলে একটা হলো 10, তাহলে একটা হবে অবশ্যই 12, একটা ছিল স্যার 18, তাহলে একটা কত হবে স্যার 20, এখন তাকায় দেখি একটা ছিল 36, তাহলে একটা হবে নিশ্চিত 38, একটা ছিল স্যার আমার 54, তাহলে একটা হবে নিশ্চিত 56, এটা ছিল 86, তাহলে এটা হবে আমার 88। কথা কি বুঝছেন? দেখেন সবগুলোর পারমাণবিক সংখ্যা সহ আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। আপনি শুধু এতটুকু জায়গায় মনে রাখবেন, গ্রুপ 2 এর যতগুলো মৌল আছে সবাই 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। স্যার এই যে বেরিলিয়াম, সে ত্যাগ করবে মানে এই যে মাইনাস করবে, কয়টা মাইনাস করবে? 2টা মাইনাস করবে, 2টা মাইনাস করে B2+ পরিণত হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? ওকে। এখন দেখেন স্যার, আপনি এখান থেকে আরেকটু স্পেসিফিক ভাবে একটু অ্যালুমিনিয়ামের কথা মনে রাখবেন। আপনি মনে রাখবেন অ্যালুমিনিয়াম একটা পরমাণু যার সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন থাকে, বা তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় তার 3টা বেশি থাকে, সেই 3টা ইলেকট্রন ত্যাগ করবে। কথা কি বুঝতে? 3টা ত্যাগ করবে মানে যে 3টা ত্যাগ করবে, একটা ত্যাগ করলে প্লাস আয়ন, 2টা ত্যাগ করলে 2+ আয়ন, 3টা ত্যাগ করলে 3+ আয়ন, Al3+ আয়নে পরিণত হবে। আমি একটু এটা আলাদা মনে রাখবো, অ্যালুমিনিয়াম একটা মৌল যার সর্বশেষ শক্তি স্তরে 3টে ইলেকট্রন বেশি থাকে, বা তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় কত স্যার? হিলিয়াম নিয়ন কত স্যার? 10, এখন অ্যালুমিনিয়াম হলো 13। যে কোনো কিছুর মূল্যে অ্যালুমিনিয়াম কত স্যার? নিয়ন হইতে চাইবো, তাই সে করবে কি স্যার? 3টে ইলেকট্রন ত্যাগ করে Al3+ পরিণত হয়ে যাবে। কথা কি বুঝছি? ওকে। এখন এই জায়গাটার মধ্যে একটা জিনিস একটু ভালো করে দেখেন স্যার, আমি একটু বলে দিচ্ছি, আমি কিন্তু গ্রুপ 1 এর গুলা যখন লিখছিলাম তখন কিন্তু আমি এইভাবে লিখছিলাম যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ পরিণত হয়েছিল, পরে আপনার পটাশিয়াম একটা ত্যাগ করে K+ পরিণত হয়েছিল, গ্রুপ 1 এর গুলা যখন আমি লিখছিলাম। এখন এই জায়গাটাতে একটা কথা একটু আমি মনে রাখবো, এই বিষয়টা হইলো স্যার কেমিস্ট্রিতে কখনো মাইনাস লেখা যায় না। এই যে আমি মাইনাস লিখছি না স্যার, এই যে মাইনাস, এই কেমিস্ট্রিতে কখনো এই যে মাইনাস, এই মাইনাস কখনো লেখা যায় না। মাইনাসটা বর্জন করে লিখতে আপনার বইয়ের মধ্যে এই যে এইরকম ভাবে বিক্রিয়া আপনি কোনো জায়গায় পাবেন না। তাহলে আপনার বইয়ে কিভাবে লেখা জানেন স্যার? দেখেন আপনি একটা জিনিস একটু মনে রাখেন স্যার, এইটাকে যদি আমি মনে মনে আপনি ধরে নিলাম এটা আমার সমান সমানের মতো, এই চিহ্নটাকে আমি ধরে নিলাম এটা সমান সমান। কথা কি বুঝছেন? তাহলে সমান সমানের আগে একটা পক্ষ, তারপরে একটা পক্ষ, অবশ্যই আগের পক্ষ যদি মাইনাস থাকে এটা যদি আমি পরের পক্ষে নিতে চাই এটা প্লাস হয়ে যায় না, বা পরের পক্ষে যদি প্লাস থাকে এটা আগের পক্ষে আনলে এটা মাইনাস হয়ে যায় না। তাহলে এখানে আমি এই কাজটাই করব, যে সোডিয়াম প্লাস লিখবো, এটা আমি এই বিক্রিয়া লিখতে দেখেন, সোডিয়াম লিখলাম, এই পক্ষের সোডিয়াম প্লাস লিখলাম, এই পক্ষে লিখছিলাম Na
মাইনাসে মানে সরি মাইনাস ইলেকট্রন থেকে ওই পক্ষে গিয়ে প্লাস ইলেকট্রন হয়ে যাবে। কথা কি বলতে, এই বিক্রিয়া যদি লিখতে চান তখন একই অবস্থায় আপনি লিখবেন যে পটাশিয়াম প্লাস প্লাস ইলেকট্রন। কারণ এখন এইভাবে লেখার কারণ হলো কেমিস্ট্রিতে কখনোই মাইনাস লেখা যায় না, এই আর কি বিষয়টা। কিন্তু আপনি যে 9-10-এ এরকম ভাবে বিক্রিয়াগুলো লিখে দেন, আপনারটা হবে, হয়তো আপনারটা হয়ে যাবে, হয়তো না, আপনারটা হবে, কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে আপনাকে এটা একটু চেঞ্জ করতে হবে। কারণ এইভাবে যদি আমি আপনাকে বুঝাই, আমি যদি বলি এই বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, তখন আপনি কখনোই কিন্তু মানতে চাইবেন না, আপনি বুঝবেনও না। স্যার আপনি বললেন স্যার কোথায় ত্যাগ হয়েছে, স্যার দেখা যায় প্লাস হয়েছে ইলেকট্রন। কথা কি বুঝছেন? তাই আপনাকে বোঝানোর জন্য আমি এইভাবে সহজে বুঝাইলাম। এমনকি আপনি যদি আপনি 9-10-এ এইভাবে বিক্রিয়াগুলো লিখে দিবেন হবে, কিন্তু আপনার বইয়ে আপনি বিক্রিয়াগুলো এইভাবে পাবেন না, এইভাবে লিখা। কিন্তু ইন্টারমিডিয়েট থেকে তখন আপনাকে বিক্রিয়াগুলো সবগুলো এইভাবে লিখতে হবে। আমি আবার বলতেছি, আমার এই ক্লাসটা কিন্তু অনলি ফর এসএসসির জন্য কিন্তু আমি ক্লাসটা নিতেছি। কথা কি বুঝাইতে পারছি? এবং এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আপনাকে তখন এইভাবে লিখতে হবে। দেখেন এই বিক্রিয়াটা যদি আপনি লিখেন, তখন আপনাকে লিখতে হবে এইভাবে যে বেরিলিয়াম, তো এরও চিহ্ন দিবেন, ওই পক্ষে বেরিলিয়াম 2+ ছিল, যে 2+ দিবেন, যে মাইনাসের 2 ইলেকট্রন ছিল সামনে, যাতে এটা পরে দেখবো প্লাসের 2 ইলেকট্রন। কথা কি বুঝছেন? এইভাবে এগুলো লিখতে হবে। দেখেন তাহলে আমি এতটুকু জায়গায় আপনাকে কি বললাম, গ্রুপ 1-এর সবগুলা মৌলের নাম শিখাইছি এবং সবগুলোর পারমাণবিক সংখ্যা শিখাইছি। গ্রুপ 1-এর যতগুলো মৌল আছে সবার সর্বশেষ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় একটা বেশি থাকে, তারা এই একটা ইলেকট্রন ত্যাগ করে এবং প্লাস আয়নে পরিণত হইতো। সবগুলা আমি দেখছিলাম। এখন গ্রুপ 2-এর 2টা ইলেকট্রন বেশি ছিল নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায়, তারা 2টা ত্যাগ করে 2+ পরিণত হয়। এরপরে আমি আপনাকে আলাদাভাবে একটা শিখাইছি, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম সে 3টা ত্যাগ করতে পারে, 3টা ত্যাগ করে Al3+ পরিণত হয়। স্যার কথা কি বুঝছি? ধাতুগুলা কি বুঝাইতে পারছি আমি? এখন দেখেন স্যার, আমি যদি এখন অধাতুগুলা লিখি, আমার ডাস্টার করে রাখলাম, এখন যদি আমি যদি অধাতুগুলা যদি একটু লেখানোর চেষ্টা করি, আসলে আরেকটা কথা আমি একটু বলে রাখি, আপনারা এই যে আমাদের এই ভিডিওটা আসলে 2 দিনে রেকর্ড করা হয়েছে। যে ভিডিওটা প্রথম দিন যখন রেকর্ড করছিলাম তখন একটু ত্রুটির জন্য আমি ভিডিওটা সবটা রেকর্ড করতে পারি নাই। এই প্রথম দিন যখন আমি ভিডিওটা ক্লাসটা শুট করছিলাম, ওইটা আমার কালো একটা টি-শার্ট পরা ছিল, এবং দ্বিতীয় দিন মানে আজকে আবার পাঞ্জাবি ভরা। আপনারা কেউ ঘাবড়ায় যান না যে স্যার আসলে হইল কি, অর্ধেকটা ক্লাস নিল স্যার টি-শার্ট পরে, আর অর্ধেকটা ক্লাস পাঞ্জাবি পরে নিতেছে। এখানে প্রথম দিন আমি ক্লাসটা একটা টি-শার্ট পরে শুরু করছিলাম, কারণ ওই দিন আসলে ক্লাসটা শেষ করতে পারিনি, একটু প্রবলেমের কারণে আমি ক্লাসটা ওই পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। এখন আজকে আবার এটার দ্বিতীয়টা শুট করতেছি পরে থেকে আর কি। আচ্ছা দেখেন স্যার, এখন যদি ওয়া ধাতু যদি আমি আপনাকে বুঝাইতে চাই, ওয়া ধাতু জিনিসটা কি দেখেন, আপনি বলবেন যেসব রাসায়নিক মৌল ইলেকট্রন গ্রহণ করে, যেসব রাসায়নিক মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং ঋণাত্মক বা অ্যানায়নে পরিণত হয়, অ্যানায়নে পরিণত হয়, তাদেরকে অধাতু বলে। স্যার অধাতুর ক্ষেত্রে আপনি দেখেন, আমি সংজ্ঞাটা স্যার ধাতুর ক্ষেত্রে সংজ্ঞা কি বলছিলাম, যারা ইলেকট্রন ত্যাগ করতো এবং ধনাত্মক আয়নে পরিণত হইতো তারা ছিল ধাতু। এখন অধাতু কি, যেসব রাসায়নিক মৌল ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন গ্রহণ করবে এবং ঋণাত্মক আয়নে পরিণত হবে। ইলেকট্রন কেউ যদি ত্যাগ করে সে প্লাস আয়নে পরিণত হবে সবসময়, এটা ছিল তার ধর্ম। একটা ত্যাগ করলে একটা প্লাস আয়ন, 2টা ত্যাগ করলে 2টা প্লাস আয়ন, 3টা ত্যাগ করলে 3+ আয়ন। কথা কি ক্লিয়ার? এখন যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা ঋণাত্মক আয়নে পরিণত হবে। কেউ একটা গ্রহণ করলে একটা মাইনাস আয়ন, 2টা গ্রহণ করলে 2টা মাইনাস আয়ন। কথা কি বুঝাইতে পারছি? ওকে। এখন তাহলে অধাতু সাধারণত কারা? এখন অধাতু কারা, এটার জন্য আপনি বলবেন সাধারণত পর্যায় সারণীর গ্রুপ 16 আর 17, সাধারণত পর্যায় সারণীর গ্রুপ 16 17 মৌলগুলো হলো অধাতু। কারা অধাতু? গ্রুপ 16 আর গ্রুপ 17 মৌলগুলো হলো অধাতু। কথা কি ক্লিয়ার? গ্রুপ 16 আর 17 মৌলগুলো হলো অধাতু। স্যার দেখেন, গ্রুপ 16 মৌলগুলো যদি আমি লিখতে চাই, গ্রুপ 16 মৌলগুলো একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি আমি স্যার, ও এস এস সি তে পরে লিভারপুলে, ও এসএসসি তে পরে লিভারপুলে। দেখেন, আর লিভারপুল কিন্তু একটা শহরের নাম। যারা আসলে ফুটবল দেখেন রেগুলারিটি মেনটেন করে, তারা জানেন ইংলিশ প্রিমিয়ার লিগের একটা বড় ক্লাব হলো, বিখ্যাত ক্লাব হলো লিভারপুল। আমি ছন্দটা মেলানোর জন্য এখানে লিভারপুলটা আনলাম। ও এসএসসি তে পরে লিভারপুলে। ও মানে হলো অক্সিজেন, এস মানে হলো সালফার, এস ই মানে সেলেনিয়াম, টি ই মানে তেলেনিয়াম, পরে মানে পোলোনিয়াম, এলভি মানে লিভার মোরিয়াম। কথা কি বুঝছেন?
ও তে হলো অক্সিজেন, এস মানে এস সালফার, এস সি, এস ই মানে হলো সেলেনিয়াম, টিই তে মানে হলো টি টেলেনিয়াম, ও পরে পরে মানে হলো পোলোনিয়াম, লিভারপুলে মানে লিভারমোরিয়াম। কথা কি বুঝছেন? এই যে ওরা হলো সবাই গ্রুপ 16 মৌল। স্যার গ্রুপ 16তে যত মৌল আছে সবার দুইটা ইলেকট্রন কম আছে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায়। এই লাইনটা আপনি মুখস্থ করেন। আমি আপনাদেরকে বলছিলাম গ্রুপ 16 যত মৌল আছে সবার দুইটা ইলেকট্রন কম আছে তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায়। আমি আপনাকে বলছিলাম পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলের উদ্দেশ্য হলো এদের মতো হওয়া। যার যে কটা কম আছে সে ঠিক সেই কটা ইলেকট্রন গ্রহণ করে তাদের মতো হবে, আর যার যে কটা ইলেকট্রন বেশি আছে সে সেই কটা ইলেকট্রন ত্যাগ করে তাদের মতো হবে, মানে ওদের মতো হতে হবে। পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলের উদ্দেশ্যই হলো এদের মতো হওয়া। কথা কি বুঝছেন? এখন গ্রুপ 16 যেহেতু সবার দুইটা কম আছে তাই তারা করবে কি স্যার, দুইটা গ্রহণ করবে। যে অক্সিজেন বিক্রিয়াটা কেমন হবে, গ্রহণ করবে মানে প্লাস করবে। এখন আমি বললাম আপনার কাছে 2 টাকা আছে, আপনি আরো 2 টাকা গ্রহণ করলেন, আপনার কাছে কত টাকা হলো, 2 টাকা ছিল, আরো 2 টাকা গ্রহণ করছে, 4 টাকা হলো। তো গ্রহণ করা মানে হলো প্লাস করা, গ্রহণ করা মানে কি প্লাস। তাহলে অক্সিজেন এই যে প্লাস করবে, তার যাহা ছিল তার সাথে প্লাস করবে। কয়টা প্লাস করবে? 2টা। এই যে 2টা প্লাস করবে, প্লাস করে ঘটনা কি হবে স্যার, ও 2 মাইনাসে পরিণত হবে। কারণ আমি আপনাকে বলছিলাম ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে সব সময় কোন আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে। একটা গ্রহণ করলে একটা মাইনাস আয়ন, 2টা গ্রহণ করলে 2টা মাইনাস আয়ন। তাহলে গ্রুপ 16 যারা আছে সবাই 2টা গ্রহণ করবে। তাহলে এখানে সালফারের ক্ষেত্রে একই অবস্থা, সালফারও কয়টা গ্রহণ করবে স্যার, 2টা গ্রহণ করবে, S2 মাইনাস। SE সেলেনিয়ামের ক্ষেত্রে ঘটনা কি স্যার, সেও 2টা গ্রহণ করবে, 2টা গ্রহণ করে SE2 মাইনাসে পরিণত হবে। এখন বাকি বিক্রিয়াগুলো আপনারা ইনশাআল্লাহ ট্রাই করবেন, আমি সবগুলো লিখতেছি না। কথা কি বুঝছেন? তাহলে গ্রুপ 16 ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, গ্রুপ 16তে যত মৌল আছে সবাই 2টা ইলেকট্রন গ্রহণ করবে, 2টা গ্রহণ করার কারণে 2 মাইনাস আয়নে পরিণত হবে। এখন আমি যদি এগুলোর পারমাণবিক সংখ্যাটা আমি আপনাকে যদি শিখিয়ে দিতে চাই, অক্সিজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কি আছে স্যার, নিয়ন। নিয়নের কত 10, তাহলে তার কি থাকবে, 2টা কম থাকবে, 2টা কম থাকবে মানে তার হবে 8। এখন তার কত স্যার 18, তাহলে ওরটা কত হবে স্যার 16। এখন ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কত 36, 2টা কম কত স্যার 34। দেখেন এখন ওরটা কত স্যার 56, তাহলে ওর যদি 2টা কম হয় তাহলে ওরটা কত হবে 54, তাহলে ওর 2টা কম থাকলে কত হবে স্যার 52। কথা বলছে ওরটা হলো 86, 2টা কম হইলে হবে 84, ওরটা আছে 118, তাহলে একটা 2টা কম থাকলে হবে 116। দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো মিলতেছে। এগুলো আসলে একটু বুঝে বুঝে পড়লেই সব মিলবে। মানে আসলে ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলো আসলে অদ্ভুত কোনো তথ্য দিয়ে চলে না। এগুলো আসলে নির্দিষ্ট একটা রুটিন বা প্যাটার্নকে মেনটেন করে করে চলে। আপনি সেই প্যাটার্নটা বুঝে বুঝে পড়বেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। ওকে, আচ্ছা এখন আমি ওরা তো গ্রুপ কয়টা বলছিলাম স্যার, 2টা, আরেকটা হলো গ্রুপ 17। স্যার এখন গ্রুপ 17 কাহিনীটা কি একটু দেখি আমি। গ্রুপ 17 ছন্দগুলো আগে আমাকে একটা মনে রাখতে হবে। গ্রুপ 17 ছন্দটা হলো ফ্লোরার কলোনির বাড়িতে, লিখেন ছন্দটা, ফ্লোরার কলোনির বাড়িতে ইতির আন্টি থাকে, ইতির আন্টি থাকে। ছন্দটা এক লাইনে লিখবেন, আমার এক লাইনে তো জায়গা হচ্ছে না তাই আমি 2 লাইনে লিখলাম। ফ্লোরার মানে হলো আপনার ফ্লুরিন, কলোনির মানে হলো ক্লোরিন, ফ্লুরিন ক্লোরিন ব্রুমিন, বাড়িতে মানে হলো ব্রুমিন, ইতির মানে হলো আয়োডিন, আন্টি মানে অ্যাস্টাডিন, তাকে মানে হলো টিএস টেনাসাইন। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন এই হলো গ্রুপ 17 6টা মৌল। কথা কি বুঝছেন? গ্রুপ 17 6টা মৌল আমি লিখলাম। এখন গ্রুপ 17 যত মৌল আছে সবার কয়টা ইলেকট্রন কম থাকে স্যার, 2টা ইলেকট্রন কম থাকে। কয়টা, সরি, গ্রুপ 17 যত মৌল আছে সবার কয়টা কম থাকে স্যার, একটা কম থাকে। তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় একটা কম থাকে। কথা কি বুঝছেন? তাই তারা করবে কি, একটা ইলেকট্রন গ্রহণ করবে, এখন একটা গ্রহণ করার কারণে একটা মাইনাস আয়নে পরিণত হবে। কথা কি ক্লিয়ার? এতটুকু জায়গায় কারো কোনো সমস্যা আছে? এখন আপনি খুব ভালো করে বুঝেন, এই লাইনগুলো আপনাকে মনে রাখতে হবে। কে আসলে একটা মাইনাস আয়নে পরিণত হলো, কে আসলে 2টা মাইনাস আয়নে পরিণত হইলো, বা কে একটা প্লাস আয়নে পরিণত হলো, কে 2টা প্লাস আয়নে পরিণত হইলো। মানে ধাতু অধাতুর যে একটা হিসাব নিকাশ, এটা আপনার কখনোই ঝামেলা লাগবে না ইনশাল্লাহ, যদি আপনি আমার এই ক্লাসটা ভালো করে করেন। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এখন আমি চন্দ্রা লিখলাম ফ্লোরার কলোনির বাড়িতে ইতির আন্টি থাকে। স্যার আমি আবারও বলে দিচ্ছি, আমার এই ক্লাসটা সাধারণত নিউ 9-এ যারা উঠছো বা নিউ 10-এ যারা আসো, অনেকেই এগুলো পারো না, এবং একদম 9-এর শুরুর দিকে স্টুডেন্টরা এই ক্লাসটা করলে তোমাদের ইনশাল্লাহ অল টপিক ক্লিয়ার হয়ে যাবে।
কথা কি বুঝাইতে পারছি? এখন যারা এই অধ্যায়টা খুব ভালো করে পড়ে ফেলছেন, মানে ইভেন এসএসসি পরীক্ষা দিবেন, তারা যদি এই ক্লাসটা করেন, তারা এই ক্লাসটা করে বলবেন যে এত ইজি বিষয়গুলো স্যার কেন পড়াচ্ছে। কিন্তু নাইনের শুরুর দিকে এইগুলাই কিন্তু কঠিন ছিল আপনাদের কাছে, কারণ নাইনের শুরুতে যারা আছে তাদের জন্য আমার এই ক্লাসটা আসলে। আর আমার এই ক্লাসটা অনেক স্টুডেন্টরা দেখতেছো, অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছো। যদি কারো কোনো কিছু মানে জানার থাকে বা নির্দিষ্ট কোনো টপিকের উপর ফিজিক্স কেমিস্ট্রি কোনো ক্লাস চাও নবম দশম শ্রেণীর, আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা তোমাদের মন্তব্য অনুযায়ী ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অনেক অভিভাবক এবং টিচাররাও আমার ক্লাসগুলা দেখতেছেন, যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি আমার এই ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো। আর কে কোন জায়গা থেকে আমার এই ক্লাসটা করতেছো আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আমার এই ক্লাসগুলো আপনারা ফেসবুকেও চাইলে দেখতে পারেন, আমার আমাদের চ্যানেলে, আমাদের সরি পেজে, এমনকি আমাদের ইউটিউব চ্যানেল আছে, নাইম স্যার না, ইউটিউব চ্যানেলও চ্যানেল দেখতে পারেন। ওকে স্যার, দেখেন এই 17 নম্বর গ্রুপটা লিখলাম, আমি মৌলগুলোর নাম লিখলাম। গ্রুপ 17 যত মৌল আছে সবার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন কম থাকে, এরা এই একটা ইলেকট্রন গ্রহণ করে এবং মাইনাস আয়নে পরিণত হয়। তার মানে ফ্লুরিনের ক্ষেত্রে যদি বিক্রিয়াটা লিখি, ফ্লুরিন একটা কম, সে একটা গ্রহণ করবে, যে গ্রহণ করে মানে প্লাস, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার কারণে একটা মাইনাস আয়নে পরিণত হলো। ক্লোরিনের ক্ষেত্রেও একই কন্ডিশন, একটা গ্রহণ করে সিএল মাইনাস। এখন ব্রোমিনের ক্ষেত্রেও আপনার একই কন্ডিশন, একটা গ্রহণ করে বি আর মাইনাস আয়নে পরিণত হবে। এখন বাকি বিক্রিয়াগুলো আপনারা লিখবেন, আমি তো সবগুলো লিখলাম না। কথা কি বুঝছেন? এখন আপনি যদি তাদের পারমাণবিক সংখ্যাগুলো লিখতে চান, আমি কি বলছি, তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় কয়টা কম থাকে? একটা কম থাকে। এখন ফ্লুরিন স্যার দেখেন তার নিকটতম নিষ্ক্রিয় আছে 10, তাহলে আর একটা কম মানে হলো 9, এটা হলো 18, তাহলে এটা কত হবে বললেন স্যার? 17, তাহলে ওরটা কত? 36, তাহলে আর একটা কম মানে হবো 35। ওর কত স্যার? 54, তাহলে একটা কত হবে স্যার? 53 স্যার। দেখছেন, তাহলে ওরটা কত? সরি, আয়োডিন পড়ে গেছে। ওরটা কত স্যার? ওরটা হলো 54, তাহলে একটা কত হবে স্যার? 53 হবে, 53। তাহলে ওরটা কত হবে স্যার? 86, তাহলে একটা কত হবে স্যার? একটা কম মানে 85। একটা কত? 118, তাহলে একটা কত হবে? 117। এই দেখেন সবগুলো ইনশাল্লাহ হয়ে যাচ্ছে আপনার। কথা কি বুঝাইতে পারছি? এবং খুব ভালো করে এগুলো মনে রাখবেন, ধাতু অধাতু এইগুলো যদি আপনি ভালো করে নাইনের শুরুতে না শিখে যান, পরবর্তী অধ্যায়গুলো পড়তে গিয়ে আপনাদের খুব বেশি ঝামেলায় পড়বেন ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি আপনাদেরকে ধাতু অধাতুটা খুব সুন্দর করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। নবম শ্রেণীতে আপনি যদি এই 5টা গ্রুপের সবগুলো মৌল খুব ভালো করে পারেন, যেমন ধরেন এই যে গ্রুপ 1, গ্রুপ 1, 2, 16, 17, 18, আমি আপনাদেরকে খুব ভালো করে পড়াই, যদি এই 5টা গ্রুপকেও ভালো করে পেরে থাকেন, আপনার পক্ষে পরবর্তী অধ্যায়গুলো পড়ার জন্য খুবই সোজা হবে। এমনকি আমি আপনাকে এই 5টা গ্রুপের সবগুলো মৌলের নাম, পারমাণবিক সংখ্যা সহ আমি আপনাকে টেকনিক দিয়ে দিলাম, আপনি মনে রাখতে পারেন। এইখান থেকে 1, 2 এই দুইটা হলো আমার ধাতু, আর এখানে 16, 17 এই দুইটা হলো আমার অধাতু, আর এখানে 18 এটা হলো আমার নিষ্ক্রিয়। মানে একদম ভালো করে আপনাকে আমি টাইম একদম বুঝাইতে দিলাম। কথা কি বুঝছেন? ধাতুগুলো সাধারণত করে কি? ইলেকট্রন ত্যাগ করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে। কথা, ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে প্লাস আয়ন পরিণত হবে, গ্রহণ করলে মাইনাস আয়নে পরিণত হবে। একটা ত্যাগ করলে একটা প্লাস আয়ন, দুইটা ত্যাগ করলে দুইটা প্লাস আয়ন, তিনটা ত্যাগ করলে তিনটা প্লাস আয়ন। কথা কি বুঝতে পারছি? আর গ্রহণ করার ক্ষেত্রে একই অবস্থা, যদি একটা গ্রহণ করে একটা মাইনাস আয়ন, দুইটা গ্রহণ করলে দুইটা মাইনাস আয়ন। কথা কি বুঝছি? আর নিষ্ক্রিয় মৌল তারা ইলেকট্রন গ্রহণও করে না, ত্যাগও করে না, অন্য কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বন্ধনে অংশগ্রহণ করে না। কথা কি বুঝাইতে পারছি? এই হলো আসলে সিস্টেম। এখন ক্লাসটা মনোযোগ দিয়ে খুব ভালো করে পড়েন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। আর নির্দিষ্ট কোনো টপিকের ভিডিও চাইলে আমরা আপনাদের আমাদের কমেন্ট সেকশনে জানাই দেন, আমরা আপনাদের মতামতের উপরে ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকেন, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। সে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।